আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমার কিন্তু পেজে কিন্তু আর অনেকগুলো ভিডিও আছে যেগুলো হচ্ছে ভারতের বিরুদ্ধে। তো ভারত বাংলাদেশকে বর্তমানে 5ই আগস্টের পর থেকে ভারত কেন বাংলাদেশকে দেখতে পাচ্ছে না? ভারতের সরকার এবং ভারতীয় মিডিয়া, ভারতীয় বিরোধী দল সবাই মিলে কিন্তু আসলে বাংলাদেশের পেছনে লেগেছে। এত বড় একটা দেশ, আমাদের মতো ছোট একটা দেশের সাথে হচ্ছে তারা নিজেদেরকে পাল্লা দিচ্ছে। কতটা ন্যারো মন মাইন্ডের মানে এসব মানুষগুলো হলে ভারতীয় দল থেকে শুরু করে সবাই, তারা আসলে কোন মন মানসিকতা নিয়ে যে আসলে বাংলাদেশের মানুষকে দেখে, এটা আসলে তারা এখন প্রমাণ করে দিয়েছে। এবং আমরা দেখছি যে 5ই আগস্টের পর থেকে ভারত আসলে বাংলাদেশের পেছনে নানা রকম ষড়যন্ত্র করে আসছে এবং এখন পর্যন্ত কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে নেই। কারণ আমরা যদি দেখি যে কিছুদিন আগে কিন্তু সচিবালয় হচ্ছে আগুন লেগেছে এবং এটার পেছনে যে ভারতের যে কোনো হাত নেই, এটা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ আমরা জানি ভারতের এজেন্টরা কিন্তু এখনও বাংলাদেশে অনায়াসে ঘুরে বেড়াচ্ছে এবং আওয়ামী লীগের যারা এখন বর্তমানে জেলখানায় আছে বা যারা ভারতে অবস্থান করছে, সচিবালয়ে হচ্ছে বাংলাদেশের সব প্রধান প্রধান যে কাজগুলো আছে, যে প্রকল্পগুলো আছে, সব কিছুর কিন্তু কাগজপত্র কিন্তু খতিয়ান বলেন, কাগজপত্র কিন্তু সব কিছু কিন্তু সচিবালয়ে আছে। তো এই সচিবালয়ের যে প্রধান প্রধান প্রকল্পের বা প্রধান প্রধান যে কার্যালয়গুলো আছে, সেগুলোই কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে এবং যেগুলো নিয়ে বর্তমানে সরকার হচ্ছে এখন তদন্ত করছে। এবং আগুনটা আসলে লেগেছে যে এটা যে পরিকল্পিত আগুন সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। বিল্ডিংয়ে এক কর্নারে আগুন লেগেছে এবং দেখা যাচ্ছে আরেক কর্নারে আগুন লেগেছে। আগুন লাগার কিন্তু একটা সিস্টেম আছে। যদি আপনার শর্ট সার্কিটও হয় বা কোনো গ্যাস সিলিন্ডারও হয় বা অন্য যে কোনোভাবে যদি আগুন লাগে, সেটা হচ্ছে এক সাইড দিয়ে আগুন লাগবে, দুই কর্নার দিয়ে দুইটা টাইমে তো আগুন লাগবে না, তাই না? আগুন লাগার ধরন দেখেই বোঝা যাচ্ছে তারা হচ্ছে এক সাইডে আগুন লাগিয়েছে যাতে ওই সাইডে আগুন নেভাতে নেভাতে আরেক সাইডে আগুন জ্বালানো হয়েছে যাতে ওই সাইডটা পুড়ে যায়। তো আমরা যেন আগুন নিয়ন্ত্রণকারী যারা আছে তারা যেন আসলে সময় না পায়। এবং এই জিনিসগুলো যে সড়ক সড়ক যারা হচ্ছে রেল যে আমাদের যে পেছনের যে রেল রেলমূর্তি বা সড়কের যে মন্ত্রী ছিলেন আমাদের যে কাওয়া কাদের, সে যে সচিবালয়ে সে তাকে যে স্থান দেওয়া হয়েছিল, যে জায়গাটা দেওয়া হয়েছিল, এরকম আরও প্রধান প্রধান কার্যালয়গুলো কিন্তু কার্যালয়ের কাগজপত্রগুলো কিন্তু পুড়ে গেছে। এবং এটার পেছনে যে আওয়ামী লীগের হাত আছে এবং ভারতের হাত আছে, এটা কিন্তু খুব পরিষ্কার এবং আমরা আশা করতে পারি ইনশাল্লাহ এটা খুব দ্রুত হচ্ছে তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। এবং ভারত যে বাংলাদেশের পেছনে যে প্রোপাগান্ডা করছে, বাংলাদেশকে হচ্ছে মৌলবাদ দেশ বা অন্যান্য দেশ বা বাংলাদেশের যে গৃহযুদ্ধ সৃষ্টি করার জন্য যে তারা 5ই আগস্টের পর থেকে চেষ্টা করছে, এটা শুধু আওয়ামী লীগের জন্য না। এটা যদি আমরা কেউ ধারণা করি যে শুধু আওয়ামী লীগের কারণে করছে, এটা কিন্তু না। কারণ আর অলরেডি আমরা বুঝতে পারছি যে ভারত এখন আর আওয়ামী লীগকে পোছে না বা আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে এখন তারা আর গোনায় ধরছে না। তারা এটা এখন কেন করছে? তারা এটা করছে জানতো বাংলাদেশ যেন চীন এবং পাকিস্তানের যেন নিকটে চলে না যায়। ঠিক আছে, আমরা জানি হচ্ছে ভারতের সাথে হচ্ছে চীনের হচ্ছে দা কুমড়ার সম্পর্ক। ঠিক আছে, তো চীনের সাথে যদি বাংলাদেশের সখ্যতা বেড়ে যায় বা পাকিস্তানের সাথে যদি বাংলাদেশের সখ্যতা বেড়ে যায়, তাহলে হচ্ছে ভারত পড়বে একটা মহাবিপদে। তো এই বিপদটা কাটানোর জন্য হচ্ছে তারা চাচ্ছে বাংলাদেশের ভেতরে অভ্যন্তরে অরাজকতা লেগে থাকুক, একটা গৃহযুদ্ধর মতো একটা অবস্থান হোক। এবং আমরা যদি দেখি যে যুক্তরাষ্ট্রের যে ডোনাল্ড ট্রাম্প তার ভোটাভুটির আগে বাংলাদেশের হিন্দুরা নির্যাতন হচ্ছে এই নিয়ে হচ্ছে টুইট করেছে, সেটা হচ্ছে সে হচ্ছে মোদির কথা শুনেই করেছে, যেখানে ডোনাল্ড ট্রাম্প জানেও না বাংলাদেশের যে ভারতের বগলের ভেতরে আছে। ঠিক আছে, বাংলাদেশ কোথায় আছে সেটা কিন্তু সে জানতোও না। তো এই কাজগুলো আমেরিকা কী কারণে করছে? আমেরিকা এবং ভারত মিলেই করছে। কী কারণে করছে? যেন বাংলাদেশ যেন পাকিস্তান এবং চীনের সাথে যেন তার সখ্যতা বৃদ্ধি না হয়। কারণ যদি ভারত এবং চীন এবং পাকিস্তানের যদি সখ্যতা বেড়ে যায়, সেখানে কিন্তু যুক্তরাষ্ট্রর বা আমেরিকা বলেন, ভারতে বলেন, তাদের কিন্তু হস্তক্ষেপটা অনেকাংশ কমে যাবে এবং ভারত
বিশেষ করে ভারত হচ্ছে কিন্তু অনেক বড় একটা বিপদে পড়ে যাবে। এবং এটার প্রমাণ আমরা কিভাবে পেতে পারি সেটা হচ্ছে যে বাংলাদেশ কিন্তু চীনের কাছ থেকে যে 10C কিনতে চেয়েছিল এবং সেই চুক্তিটাও কিন্তু চূড়ান্ত হয়ে গিয়েছিল যে এটা বাংলাদেশ ক্রয় করবে চীনের কাছ থেকে। তো এইটা ক্রয় করার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর কিন্তু আমরা দেখছি যে ভারত এবং যুক্তরাষ্ট্র থেকে কিন্তু একটা বাধার সম্মুখীন হয়েছে বাংলাদেশ। কারণ এটা আমেরিকা এবং ভারত কখনোই চাবে না চীনের কাছ থেকে এই জিনিসটা বাংলাদেশ কিনুক। এবং এটার জন্য হচ্ছে যুক্তরাষ্ট্র হচ্ছে তার যে প্রতিরক্ষা মন্ত্রী আছে জ্যাক স্লিভিং, সে কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে কিন্তু হচ্ছে সরাসরি কথা বলেছেন যখন এটা চীনের সাথে চুক্তিটা হয়েছে, এবং তারা একটা বেশি শক্তি হিসেবে এটা প্রয়োগ করেছেন বাংলাদেশের ওপরে। এবং ভারত যেভাবে বাংলাদেশকে যে সংখ্যালঘুদের নিয়ে যে ব্লেম করে আসছে 5ই আগস্টের পরে, সেই ব্লেমিংটাই হচ্ছে যুক্তরাষ্ট্র করেছে যে আপনাদের বাংলাদেশে হচ্ছে সংখ্যালঘুদের উপরে অত্যাচার করা হচ্ছে এবং এই বিষয়টাকে তারা দেখছে এবং এটার বিরুদ্ধে হচ্ছে তারা অ্যাকশন নিতে চাচ্ছে। এবং ভারত এই জিনিসটা নিয়ে তারা চিন্তিত হওয়ার কারণে আমরা দেখছি যে তারা নানাভাবে এবং নানান সময় বাংলাদেশের উপরে হচ্ছে স্যাংশন দিচ্ছে বা বয়কট করছে। সেটা যদি আমরা দেখি যে তারা ইতিমধ্যে হচ্ছে পেঁয়াজ, আলু বা কাঁচামাল যেগুলো ভারত থেকে আসে বাংলাদেশে, সেটা তারা কিছুদিনের জন্য বন্ধ রেখেছিল এবং বাংলাদেশ হচ্ছে সেটার কিন্তু বিকল্প ব্যবস্থা খুঁজে নিয়েছে। সেটা হচ্ছে পাকিস্তান থেকে হোক, ব্রাজিল থেকে হোক, চীন থেকে হোক, নানা জায়গা থেকে কিন্তু বাংলাদেশ হচ্ছে এই জিনিসগুলো, কাঁচামালগুলো কিন্তু ক্রয় করছে। তো এখন বর্তমানে ভারত হচ্ছে নতুন একটা কৌশল তারা বের করেছে বাংলাদেশকে মানে শায়েস্তা করার জন্য তাদের ভাষায়। সেটা হচ্ছে ভারতের যে গাড়িগুলো আছে বা বাংলাদেশে গাড়ি এবং ভারতের যে গাড়ির পার্টসগুলো আছে, সেটার কিন্তু একটা বড় বাজার কিন্তু বাংলাদেশ। তো সেই বাজারটা বন্ধ করার জন্য তারা ডাক দিয়েছে যে তারা হচ্ছে বাংলাদেশে হচ্ছে গাড়ির পার্টস বা কোনো রকম গাড়ির যন্ত্রাংশ বা ভারতের যেসব গাড়িগুলো বাংলাদেশে বিক্রি হয় সেগুলো কিন্তু তারা এখন হচ্ছে বিক্রি করবে না। এটা তারা হচ্ছে 1 জানুয়ারি 2025 থেকে তারা এই বয়কটের ডাক দিয়েছে যে তারা বাংলাদেশে হচ্ছে এই যে গাড়ির যে পার্টস বা গাড়ির যে নানা রকম যন্ত্রাংশ এবং ভারতের গাড়ি এইগুলো হচ্ছে তারা বাংলাদেশকে বিক্রি করবে না, এটা বাংলাদেশ বয়কট করছে। তো এই জায়গাটা হচ্ছে বিকল্পটা খুঁজে নিতে হচ্ছে সময় লাগবে। আমি মনে করি যে এটা খুঁজে পাওয়াটা বা সস্তায় বা একটু চিপে খুঁজে পাওয়াটা খুব কঠিন হয়ে যাবে বাংলাদেশের জন্য। তো এই জিনিসটা কিন্তু ভারত পরিকল্পনা করেই করছে, এটা আমার মনে হচ্ছে। বিশেষ করে বাংলাদেশে যে কৃষিজ যে গাড়িগুলো আছে বা তার যন্ত্রাংশ যেগুলো আছে, প্রায় $2.5 বিলিয়ন বাজার, 66% হচ্ছে ভারতের কাছ থেকে আমদানি করা হয়। ঠিক আছে, তো সেই জায়গাটা থেকে হচ্ছে বাংলাদেশকে তারা এখন বয়কটের ডাক দিয়েছে। এবং এই যে $2.5 বিলিয়ন যে ব্যবসা, বিশেষ করে ভারতীয় গাড়ি যেগুলো বাংলাদেশে চলে, সেই গাড়িগুলোর পার্টস হচ্ছে ভারতীয় ব্যবসায়ীরা হচ্ছে বাংলাদেশে আর বিক্রি করবে না। ঠিক আছে, তো ভারতীয় অনেক গাড়ি যেহেতু বাংলাদেশে চলে, তো এই পার্টসগুলো আসলে ভারত থেকেই আনতে হয়। তো এই পার্টসগুলো যদি ভারত না দেয় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ একটু বিপদে পড়ে যাবে। এইটার ডাক দিয়েছে হচ্ছে দিল্লির ভিতরে যে কাশ্মীর নামে যে মার্কেটটা আছে, যেখানে হচ্ছে গাড়ি এবং গাড়ির পার্টস বিক্রি করা হয়, সেই জায়গার হচ্ছে ব্যবসায়ীরা বলেছে যে তারা বাংলাদেশে আর এইসব পার্টসগুলো বিক্রি করবে না। এবং আমরা যদি দেখি যে কাশ্মীর মার্কেট যেটা আছে, যেখানে হচ্ছে গাড়ির পার্টস বিক্রি করা হয়, সেখানে সম্ভবত 2000-এরও বেশি বা কম হচ্ছে গাড়ির পার্টসের বা গাড়ির দোকান আছে। তো তারা হচ্ছে জানুয়ারি 1 তারিখ থেকেই বয়কটটার ডাক দিয়েছে এবং তারা একদম তাদের প্রত্যেকটা দোকানের সামনে হচ্ছে লিখে রেখেছে, পোস্টার দিয়েছে বয়কট বাংলাদেশ। এবং এটা যদি আপনারা ভারতের বিভিন্ন মিডিয়াতেও হচ্ছে ফলো করে তারা হচ্ছে প্রকাশ করছে এবং বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় বা সংবাদেও আপনারা দেখবেন যে এটা অলরেডি কিন্তু তারা বলছে। তো এটা কী কারণে তারা করছে, তারা এটার কারণ কি জানাচ্ছে, তারা হচ্ছে জানাচ্ছে যে বর্তমানে যে বাংলাদেশের সরকার আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, সে তার শাসন আমলে বাংলাদেশে হচ্ছে সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারের হচ্ছে সঠিক ব্যবস্থা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস নিচ্ছে না, যার কারণে হচ্ছে তারা হচ্ছে এই বয়কটের ডাক দিল।
এবং তারা আরও বলছে যে এ শুধুমাত্র যে সংখ্যালঘুদের ওপরে হচ্ছে হামলা হচ্ছে তাই না, বাংলাদেশ হচ্ছে মৌলবাদী দেশ হয়ে যাচ্ছে। এবং এই কারণে হচ্ছে তারা যে জানুয়ারির 1 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য হচ্ছে তারা এই বয়কটটা ডাক দিয়েছে। এবং আমরা জানি যে তারা তারা এবং বলেছে কোনো রকম স্পেয়ার পার্ট বলেন বা গাড়ি বলেন, গাড়ির যন্ত্রাংশ বলেন, তারা কোনো কিছুই আর বাংলাদেশে বিক্রি করবে না। এবং তারা এটা কেন করছে, আমরা যদি দেখি যে বাংলাদেশের যে যানবাহনগুলো চলাচল করে বা পণ্য আনা নেওয়ার যে ট্রাকগুলো আছে, সেই ট্রাকগুলো 90% হচ্ছে ভারতীয় গাড়ি। তো এইখানে যদি ভারতীয়রা যদি এই ট্রাক বা এই গাড়িগুলোর যদি যন্ত্রাংশগুলো যদি তারা হচ্ছে বাংলাদেশে বিক্রি না করে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ একটা বড় একটা সংকটের মধ্যে পড়ে যাবে। প্রায় 80 থেকে 90% গাড়ি বা ট্রাকই হচ্ছে ভারতীয় কোম্পানিগুলোর। এবং একটা হিসাবে দেখা গেছে যে বাংলাদেশে প্রায় যেসব ট্রান্সপোর্টগুলো আছে, বিশেষ করে পাবলিক ট্রান্সপোর্ট, সেগুলো প্রায় 67% হচ্ছে ভারতীয় গাড়ি বা ভারতীয় গাড়ি হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টগুলো এবং ট্রাকগুলো। এগুলো যে হিসাব করলে এত বড় একটা শতাংশ হচ্ছে বাংলাদেশে ভারতের গাড়ি চলাচল করে। তো এই গাড়িগুলোর পার্টস যদি বাংলাদেশ না পায়, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ আসলে অনেক বড় একটা সমস্যার সম্মুখীনে পড়ে যাবে। এছাড়া যদি আমরা ধরি যে বাংলাদেশে যে শুধু ভারতীয় গাড়ি চলে সেটা কিন্তু না, জাপানের থেকেও বাংলাদেশে হচ্ছে গাড়ি আসে। সেই গাড়ি কিন্তু সেগুলো হচ্ছে প্রাইভেট ইউজের জন্য গাড়ি আসে। কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের যে গাড়িগুলো আসে সেগুলো হচ্ছে সব বেশিরভাগ 70% মতোই হচ্ছে ভারত থেকে চলে আসে। যেহেতু ভারত থেকে আসে, তাহলে তাদের পার্টসগুলোও কিন্তু আমাদের ভারত থেকেই কিনতে হবে। তো এই কারণেই হচ্ছে ভারত আসলে এই সাহসটা হচ্ছে দেখাচ্ছে বাংলাদেশে কে বয়কট করার জন্য। অনির্দিষ্টকালের জন্য তারা হচ্ছে বয়কট ঘোষণা করেছে। আমরা যদি দেখি 2015 সালে হচ্ছে ভারত থেকে বাংলাদেশে 516 মিলিয়ন মার্কিন ডলারের হচ্ছে বিভিন্ন গাড়ি, বিশেষ করে ট্রাক এবং গণপরিবহন এবং গাড়ির যন্ত্রাংশ হচ্ছে ক্রয় করেছে। এবং এটার সংখ্যা 2023-24 সালে এসে সেটার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় $2.5 বিলিয়ন বেশি। ঠিক আছে। এবং 2023-এর মার্চ থেকে এবং 2024-এর ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় এই 1 বছরে ভারত থেকে বাংলাদেশ হচ্ছে 18,000-এরও বেশি হচ্ছে গাড়ি ক্রয় করেছে, যার মধ্যে বেশিরভাগই ছিল হচ্ছে গণপরিবহন এবং হচ্ছে পণ্যবাহী ট্রাক, বড় বড় পণ্যবাহী ট্রাক। এবং আমাদের যে ফার্মিং ইন্ডাস্ট্রি আছে, যেখানে আমরা কৃষিকাজ করি, সেইখানে কিন্তু আমরা জানি যে বড় বড় ট্রাকগুলো বা আধুনিক যে ট্রাকগুলো আছে, বিশেষ করে ভারতের যে মাহেন্দ্রা কোম্পানি আছে, সেই কোম্পানি কিন্তু অনেক বড় বড় ট্রাক কৃষিকাজের জন্য ব্যবহার করা হয়। তো এই 1 বছরের মধ্যে এই যে ট্রাকগুলো আছে কৃষিকাজের জন্য, কয়েক হাজার ট্রাক হচ্ছে বাংলাদেশ ভারত থেকে ক্রয় করেছে। এবং আমরা যদি দেখি, যেহেতু এই যে বাংলাদেশে যে পরিবহন খাতটা আছে, সেখানে হচ্ছে ভারতের আধিপত্যটা অনেক বেশি। কারণ আমরা জানি শেখ হাসিনা হচ্ছে পুরোটাই ভারত কেন্দ্রিক হয়ে গিয়েছিল, ভারতের কাছ থেকেই সব কিছু ক্রয় করত। যে কারণে এই যে ভারত যে বাংলাদেশে এই যে গাড়ির যে বাজারটা আছে, এখানে যে আধিপত্যটা করেছে, এই আধিপত্যটা করার কারণে এবং বাংলাদেশে যে ভারতের গাড়িগুলো যে বেশি চলে, এবং এই কারণে যে ভারত থেকে আমাদের যে যন্ত্রাংশ আনতে হবে, তারা হচ্ছে এটা বুঝতে পেরেই বাংলাদেশকে আসলে একটা ফাঁদে ফেলার জন্য তারা পরিকল্পিতভাবে এই কাজটা করেছে। আমরা যদি দেখি যে আমাদের কাঁচামাল যদি আমরা চাই যেখান থেকে খুশি আনতে পারি, কারণ কাঁচামালগুলো হচ্ছে সব দেশে কিন্তু একই রকম উৎপাদন হয় বা খাদ্যদ্রব্যগুলো একই রকম হয়, তো আমরা করতে পারি। কিন্তু আমরা কিন্তু চাইলেই কিন্তু ভারতীয় গাড়ির মধ্যে কিন্তু আমরা চাইনিজ পার্টস কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারবো না, বা অন্য কোনো দেশের পার্টস কিন্তু অন্য এইসব ভারতীয় গাড়িতে কিন্তু চলবে না। কারণ আমরা জানি যে ভারতের গাড়ি কিন্তু বিশ্বে চলে না, বা বিশ্বে তার কোনো বাজার নেই ভারতীয় গাড়ির। শুধুমাত্র বাংলাদেশকেই হচ্ছে তারা বাংলাদেশের কাছেই হচ্ছে বিক্রি করে, এবং বাংলাদেশে তাদের বাজারটা অনেক বড়। এদিক দিয়ে আমরা যদি দেখি যে চীনের যদি গাড়ি বাজার আছে, সেটা কিন্তু পুরো বিশ্বই কিন্তু চীন এটা ব্যবসা করে, বা পুরো বিশ্বই কিন্তু চীন এই গাড়ি বিক্রি করে, কিন্তু ভারতে করে না। কারণ ভারতের সাথে তাদের ভালো সম্পর্ক নেই, বা ভারতের গাড়ি কিন্তু তারা ক্রয় করে না, যেহেতু ভারতের গাড়ির কোনো বিশ্ব মার্কেট নেই, বা তাদের তেমনটা কোনো আধিপত্য নেই গাড়ি পরিবহনের ক্ষেত্রে।
তো এই কারণেই বাংলাদেশে এটা আসলে অনেক বড় একটা শোল হয়ে দাঁড়িয়েছে, গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। যেহেতু বাংলাদেশে হচ্ছে এখন ভারত যেহেতু বয়কট করেছে, তো এই জিনিসটা মোকাবেলা করার জন্য বাংলাদেশের যে বাণিজ্য মন্ত্রী আছে তার আসলে খুবই দ্রুত একটা যে কোনো একটা বুদ্ধি বা যে কোনো একটা বিকল্প জায়গা কিন্তু খুঁজতে হবে, যাতে বাংলাদেশের এই যে পরিবহন খাতটা যেন ধসে না পড়ে। কারণ এই পরিবহন খাতটা যদি ধসে পড়ে, বাংলাদেশ কিন্তু অনেক বড় একটা বিপদের সম্মুখীন হবে। কারণ আমরা জানি যে পরিবহন ছাড়া, পাবলিক ট্রান্সপোর্ট বা যে পণ্যবাহী ট্রাকগুলো আছে এগুলো ছাড়া কিন্তু আসলে পণ্য আদান প্রদান বা মানুষের চলাচলের জন্য কিন্তু অনেক বড় একটা সমস্যা বাংলাদেশের মানুষ পড়বে। এবং এটা বুঝে শুনেই কিন্তু ভারত অনির্দিষ্টকালের জন্য জানুয়ারির 1 তারিখ থেকে তারা এই বয়কটের ডাকটা দিয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের কি করণীয়, বা বাংলাদেশের যে বাণিজ্য মন্ত্রণালয় আছে সেখান থেকে হচ্ছে ভারতকে হচ্ছে চাপ দিতে হবে। কিভাবে চাপ দিতে হবে? কারণ যেহেতু তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশে হচ্ছে ভারতের গাড়িগুলো বেশি চলে, এবং এখানে যেহেতু ছোট ছোট দোকানদাররা বা ছোট ছোট ব্যবসায়ীরা হচ্ছে তারা হচ্ছে বয়কট করেছে, যেহেতু বড় কোনো কোম্পানি বা বড় বড় যারা আসলে এগুলোর মালিক তারা যেহেতু বয়কট করেনি, তো তাদেরকে আসলে একদম ডাইরেক্টলি বলতে হবে বাংলাদেশে যদি আপনাদেরকে ব্যবসা করতে হয় তাহলে হচ্ছে এই যে আপনাদের যে বয়কট প্রথা যে আপনারা চালু করেছেন সেটা হচ্ছে আপনাদেরকে বন্ধ করতে হবে। এবং আপনারা যদি এটা বন্ধ না করেন তাহলে আপনাদের কাছ থেকে আমরা আর গাড়ি ক্রয় করব না, বা আমরা বিকল্প পথ খুঁজে নিতে হয়তো বা আমাদের কষ্ট হবে, কিন্তু আমরা বিকল্প পথ কিন্তু আমরা খুঁজে নিব বা খুঁজে নেওয়ার চেষ্টা করব, এবং বিকল্প পথ হয়েই যাবে। এবং আপনারা যদি এরকমভাবে বয়কট করেন তাহলে বাংলাদেশ থেকে আপনাদের লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হবে, যার মাধ্যমে আপনারা বাংলাদেশে আর কখনোই হচ্ছে ব্যবসা করতে পারবে না। এরকমভাবে তাদেরকে আসলে সোজা কথায় হচ্ছে বুঝিয়ে দিতে হবে, বা এটা তাদেরকে বলতে হবে, যাতে তারা এই যে তাদের যে মন মর্জি সেটা যেন তারা করতে না পারে। এবং ভারত যে এই যে সুযোগটা পাচ্ছে এইটা আসলে গত সরকারের কারণেই হয়েছে, শেখ হাসিনার কারণেই হয়েছে। কারণ সে হচ্ছে ভারতকেন্দ্রিক ছিল এবং বাংলাদেশের যত রকম বাণিজ্য বলেন, বলতে গেলে একমুখী ছিল সে ভারতের জন্য। ভারত এবং এটা থেকেই ভারত হচ্ছে সুযোগ পেয়েছে। আমরা যদি দেখি যে জাপান বা দক্ষিণ কোরিয়া বা চীন এইসব জায়গা থেকে যদি আমাদের গাড়ি আনতে হয় সেক্ষেত্রে কিন্তু তাদেরকে কিন্তু 200 থেকে 400% কিন্তু তাদেরকে শুল্ক দিতে হয়। তো ভারত বাংলাদেশকে কিন্তু খুবই মানে অল্প খরচে বাংলাদেশে হচ্ছে তারা হচ্ছে গাড়ি দিতে পারে। তো এই সুযোগটা যদি আমরা অন্যান্য দেশে দিতাম, বা জাপান বা কোরিয়াকে দিতাম বা চায়নাকে দিতাম, তাহলে কিন্তু আমাদের গাড়ির ব্যবস্থা বা পরিবহন খাতের যে গাড়িগুলো চলে রাস্তায় সেগুলো কিন্তু আরও ভালো মানের গাড়ি আমরা বাংলাদেশ পেত। কারণ আমরা জানি ভারতের গাড়ি তেমন একটা ভালো কিন্তু না, কিন্তু অন্যান্য দেশের গাড়িগুলো কিন্তু আরও ভালো, এবং বাংলাদেশে এই পরিবহন খাতটা কিন্তু আরও উন্নত করতো। কারণ আমরা জানি কোরিয়া, চীন, জাপান এদের গাড়িগুলো কিন্তু আরও আধুনিক এবং আরও কিন্তু অনেক বেশি শক্তি সম্পন্ন এবং অনেক বেশি টেকসই হয়ে থাকে। এবং এটা হচ্ছে এখন একদিনে হবে না, যেহেতু ভারতের এত বড় একটা বাজার আছে সেটা তো আর একদিনে যাবে না। তো আমাদের হচ্ছে এখন ধীরে ধীরে হচ্ছে ভিন্ন দিকে মুভ করতে হবে। সেটা কিভাবে করতে হবে? সেটা হচ্ছে আমরা জানি যে জাপান, কোরিয়া এবং চীন হচ্ছে তাদের গাড়িগুলো অনেক বেশি উন্নত হয়। তো তাদেরকে হচ্ছে কি করতে হবে? তাদের সাথে কথা বলতে হবে যে আপনারা যে বাংলাদেশে গাড়ি দিতে পারেন, আপনাদের কোনো রকম শুল্ক দিতে হবে না, বা খুবই কম শুল্কে হচ্ছে আপনারা বাংলাদেশে গাড়ি রপ্তানি করতে পারেন। কিন্তু আপনাদের শর্ত তো থাকবে যে আমরা যে শুধু আপনার দেশ থেকে ক্রয় করে নিয়ে আসবো সেটা হবে না। বাংলাদেশে হচ্ছে আপনাদের গাড়ি, যে আপনারা যেসব গাড়ি বাংলাদেশে বিক্রি করতে চাচ্ছেন সেসব গাড়ির কারখানা বাংলাদেশে খুলতে হবে, এবং 40 থেকে 50% যে পার্টস আছে সেইগুলো কিন্তু বাংলাদেশে তৈরি করতে হবে, এবং বাংলাদেশে তৈরি করেই হচ্ছে বাংলাদেশে অ্যাসেম্বল করে হচ্ছে বাংলাদেশে বিক্রি করতে হবে। ঠিক আছে? এই প্রস্তাবটা কিন্তু অনেক ভালো একটা প্রস্তাব, এবং এটা যদি করা যায় বা এই মুখী যদি হওয়া যায় তাহলে কিন্তু ভারতের যে আধিপত্যটা আছে ধীরে ধীরে কিন্তু বাংলাদেশ থেকে চলে যাবে, বা পরিবহন শিল্পের দিকে বা পরিবহনের যে জায়গাটা আছে সেখানে ভারতের যে একচেটিয়া ব্যবসা আছে সেটা কিন্তু ভারত কিন্তু বাজারটা হারাবে, যেভাবে ভারত বাজার হারিয়েছে বাংলাদেশে কাঁচামাল থেকে। এবং শুধু যে আমরা দেখছি যে যে দক্ষিণ কোরিয়া, চীন বা জাপান থেকে যেসব গাড়িগুলো আছে শুধু যে প্রাইভেট কারগুলো বা প্রাইভেট পরিবহনের জন্য যে আমরা ক্রয় করি সেগুলোর উপরে কিন্তু
200 থেকে 300% শুল্ক না, আমাদের যে ভারী ভারী ট্রাকগুলো আছে বা বাসগুলো আছে সেগুলো যদি তারা ক্রয় করতে চায় বাংলাদেশে কিন্তু শুল্ক দিতে হয় এই পরিমাণেরই। তো এই জায়গাটা থেকে তাদেরকে ছাড় দিতে হবে। এবং ভারতকে যদি আমরা সহায়তা করতে চাই, ভারত যেহেতু এখন শুল্কমুক্তভাবে হচ্ছে বাংলাদেশে গাড়ি বিক্রি করে, তো ভারতের ওপরে এখন বড় একটা শুল্ক ধার্য করে দিতে হবে যে আপনাদেরকে ট্যাক্স দিতে হবে বাংলাদেশে। কারণ এতদিন আপনারা মাগনা খেয়ে আসছেন বাংলাদেশ থেকে, এখন হচ্ছে মাগনা খাওয়ার দিন শেষ। এই ট্যাক্স যদি 200% ট্যাক্স যদি ভারতের ওপরে আরোপ করা হয়, ভারত কিন্তু এমনিতেই সোজা হয়ে যাবে। তো এই সব জায়গাগুলো কাজগুলো কারা করবে, এসব জায়গার নীতি নির্ধারণ যারা আছে বাংলাদেশে এখন বর্তমানে, যারা উপর লেভেলে বসে আছে বা যারা এই কার্যক্রমগুলো করছে, তাদেরকে আসলে সিদ্ধান্ত নিতে হবে ভারতের সাথে কিভাবে ডিল করতে হবে বা ডিল করার পদ্ধতিটা কি। ভারত চাইলেই বাংলাদেশকে যে কোনো সময় যে কোনো জিনিস নিয়ে বয়কট করতে পারে না। এবং আমরা যদি দেখি এই যে বয়কটটা শুরু করবে ভারত, এই বয়কটের যদি শুরু হয়ে যায়, তো বাংলাদেশ থেকে কিন্তু আরও একটা ধাক্কা খাবে এবং বাংলাদেশ থেকেও কিন্তু একটা প্রতিবাদমূলক আচরণ কিন্তু করা হবে বা এটা নিয়েও বাংলাদেশে একটা উত্তেজনার সৃষ্টি হবে। তো এটা আসলে দেখার বিষয় যে বাংলাদেশের মানুষ এই যে ভারতের আরেকটা যে ষড়যন্ত্র, এটাকে আসলে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের মানুষ কীভাবে হ্যান্ডেল করে। তো ভারত আসলে ভারতের শিক্ষা হচ্ছে না, কারণ ভারত দেখছে যে তারা যে দিক থেকেই বাংলাদেশে আটকানোর চেষ্টা করুক না কেন, বাংলাদেশ কিন্তু তার বিকল্প দিকটা কিন্তু বের করে নিচ্ছে। তো আমরা আশা করতে পারি যেহেতু তারা এখন এই জিনিসটা হচ্ছে হাতিয়ার হিসেবে নিয়েছে, এটা থেকেও বাংলাদেশ রিকভারি করবে, কিন্তু একটু সময় লাগবে। ঠিক আছে। তো বাংলাদেশে এখন বর্তমানে যারা সরকারে আছেন তাদেরকে বলবো যে এই জিনিসটা শুরু হওয়ার আগে ভারতের এই যে তাদের যে মন মর্জির মতো যে বাংলাদেশের সাথে আচরণ করা, সেই জিনিসটা থেকে এখনই তাদের আসলে শায়েস্তা করার সময় এসছে, তাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার সময় এসছে। ভারত বাংলাদেশের যে টোটাল বাজারটা যে ভারত কেন্দ্রিক আছে, সেটা থেকে আসলে বাংলাদেশকে আস্তে আস্তে কিন্তু পিছিয়ে আসতে হবে। এবং ভারতের যদি বাংলাদেশের সাথে ব্যবসা করতে হয়, বাংলাদেশকে টোটাল ট্যাক্স দিয়ে, সরকারি ট্যাক্স দিয়ে অন্যান্য দেশগুলো যেভাবে ব্যবসা করে সেই রকমভাবে বাংলাদেশের সাথে ব্যবসা করতে হবে। টোটাল শুল্ক বাংলাদেশকে দিতে হবে, ফ্রি কোনো বাংলাদেশের কাছ থেকে আর কোনো রকম কোনো সুযোগ সুবিধা ভারতকে দেওয়া যাবে না। এই এই নির্দেশটা কিন্তু ভারতকে একদম সম্পূর্ণভাবে দিতে হবে। ভারতের মন মর্জি বাংলাদেশের ওপর আর চালাতে পারবে না। এবং আমরা জানি বাংলাদেশের মানুষ এই জিনিসটা নিয়ে ওভারকাম করে যাবে এবং এই সমস্যাটাও থাকবে না ইনশাল্লাহ। এবং আমরা এই যে ভারতের যে এই যত রকম যে মনের মধ্যে তাদের শয়তানিটা আছে, এই শয়তানিটার শিক্ষা তারা অচিরেই পেয়ে যাবে, যেভাবে পেয়েছে হচ্ছে কাঁচামালকে বয়কট করে বা বাংলাদেশে যে এই যে পর্যটন কেন্দ্র বা ভিসা যে বন্ধ করে যে তারা শিক্ষাটা পেয়েছে, এখান থেকেও তারা একটা দাঁত ভাঙা শিক্ষা পেয়ে যাবে। এবং এরপরেই দেখবেন যে ভারত আবার সুরসুরিয়ে হচ্ছে হামাগুড়ি দিতে দিতে বাংলাদেশে আসলে পা ধরবে, পাচাটা শুরু করবে। ঠিক আছে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো ভিন্ন মত থাকে আমাকে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।